কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। আপনি আপনার গত 7-8 বছরের অক্লান্ত লড়াইতে প্রমাণ করেছেন যে মানুষ আপনাকে বিশ্বাস করতে পারে, আপনার উপরে ভরসা করতে পারে এবং মানুষের অসম্ভব ভালোবাসা আপনি পেয়েছেন। তো আশা করব আগামী দিনে আপনার কোনো পরিবর্তন হবে না, আপনি পাল্টাবেন না। আর এইভাবেই আপনি লড়াই করে যাবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য এবং সবার ভালোর জন্য। এই আশা আমরা সবাই এখন রাখছি। এরপরে একটি কথা নিয়ে চারিদিকে এখন খুব ঘুরছে, সবাই খুব মজাও নিচ্ছে যে 4 তারিখের পরে দেখে নেব কত কেজি আর হিন্দু থাকে। ইলেকশন যত এগিয়ে এসছে, ক্যাম্পেনের সময়ও আমরা প্রমাণ পেয়েছি যে আলটিমেটলি এরা বিপরীতে একজোট হয়ে সবাই মিলে কিভাবে নেমে পড়েছিল। এবং এই যে কথাবার্তা, এই কথাবার্তার মাধ্যম দিয়েই প্রকাশ করে এরা যতই মুখোশ পরে অভিনয় করুক যে আমরা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, এই ওই সেই কত কিছু করছি, আলটিমেটলি এদের হিংসা, আক্রোশ, রাগ সবকিছু গিয়ে পড়ে কিন্তু হিন্দুত্বের উপরে, সবকিছু গিয়ে পড়ে কিন্তু সনাতনের উপরে। এদের কথাবার্তায় সেটা প্রমাণ হয়ে যায়। আর খুব লক্ষ্য করা যাবে এরা যখন টিভি নিউজ চ্যানেলে, কিছু স্পেসিফিক টিভি নিউজ চ্যানেল এদেরকে ডেকে ডেকে এন্টারটেন করে, এখানে গিয়ে দু একটি কমন কথা খুব লক্ষ্য করা যায়। এছাড়া এদের আর বলার কিছুই নেই যে আমি তো আর চোর নই, আমি তো আর জেল খাটিনি, আমি তো আর চুরি করিনি, কেউ আমার গায়ে কাদা বা থুতু তো কোনোদিন ছেটাবে না। সব থেকে তাদেরকে বলার আছে যে আপনারা চুরি করতে যাবেন কেন, আপনারা চুরির মতো লোয়ার লেভেলের কাজ করতে যাবেন কেন? কারণ আপনারা যেটা করেন সেটা হচ্ছে র্যাডিকালদের কভার ফায়ার করা। যারা আমার সেই ভিডিওটা দেখেছিল 90+5+5 কিভাবে কাজ করে, প্রথম 5% যখন টেরোরিজম ঘটায়, পরের 5% হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, যারা দৌড়ে এসে তাদেরকে কভার ফায়ার দেয়, তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে। আপনারা সেই দলের মধ্যে পড়েন। তার প্রমাণ কি? তার সব থেকে বড় প্রমাণ আপনাদের দলের মহিলা লিডার বা আপনাদের সবার ট্রেনিং হয়, যার জন্য আপনারা বলেন যে হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনে হিন্দু কোথায় খুন হয়েছে, বলুন মানুষ খুন হয়েছে। এগুলোই প্রমাণ করে যে আপনারা এই চুরি টুরি না করে এর থেকে অনেক বড় কাজ করেন, সেটা হচ্ছে র্যাডিকালদের কভার ফায়ার দেওয়া, র্যাডিকালদের সারা জীবনের মতো ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে শেল্টার দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। তাই চুরির মতো ছোট কাজ আপনাদের করতে হয় না, কারণ এই র্যাডিকালরাই পরবর্তীকালে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ সবকিছু করে দেবে। এইবারে আজকে যাদেরকে নিয়ে কথা বলবো তাদেরকে নিয়ে কথা না বললেই নয়, আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। আগেও আমি বলেছি একটু আধটু অন্য অন্য ভিডিওতে, এই যে এরা যারা র্যাডিকালদের কভার ফায়ার দেয়, এই যে এরা যারা বলে কত কেজি হিন্দু থাকে দেখে নেব, আলটিমেটলি আমরা লক্ষ্য করেছি টিভি নিউজ চ্যানেল সবকিছুতে এদের ওঠা বসা, ছবি, ভিডিও, ওঠা বসা, আনন্দ, উৎসব খুব বেশি লেগে থাকে শিল্পী মহলের একটা বিরাট অংশের সাথে। এইবারে শিল্পী মহলে দুরকম লোক আছে, আমি তাদেরকে নিয়ে কথাই বলবো না, তাদের নাম আমি নিতেই পারি, এই যে দেব অধিকারী বা রাজ চক্রবর্তী, এদের মতো লোকেরা যারা ডাইরেক্ট টিএমসির হয়ে কাজ করেছে, প্রচারে নেমেছে, তারা নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে। রাজ চক্রবর্তী, তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি, নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গিয়ে তারা সবকিছু করেছে। আবার এখন সময় আসতে তাদের মধ্যে বহুজন পাল্টাচ্ছে, পাল্টি খাচ্ছে, কারণ এই না করলে তাদের কেরিয়ার শেষ হয়ে যাবে, কাজ চলবে না, ঘর চলবে না। তো তাদেরকে নিয়ে আমি কথা বলছি না। এরা ছাড়া আরেকটি যেটি বিরাট অংশ আছে যাদের সঙ্গে এই কত কেজি হিন্দু থাকবে এই গ্রুপটার সবসময় ওঠা বসা রয়েছে। এই ট্রেনিংগুলো পাস হয় কিভাবে র্যাডিকালদের কভার ফায়ার দিতে হবে, তার ট্রেনিং পাস হয় এই গোষ্ঠীটার কাছে। এই গোষ্ঠীটা, এই শিল্পী মহলের এই গোষ্ঠীটার ডিরেক্টর, প্রডিউসার, এরা তখন কি করে, এরা হচ্ছে নয় এরা একটির পর একটি সিনেমা রিলিজ করবে, যেই সিনেমায় শুধুমাত্র কোনো না গল্পটাই সেরকম বেস্ট হবে, যেখানে সব সময় দেখানো হবে বা কোনো না কোনো সিনে, কোনো চরিত্রে, কোনো বিরাট অংশে এটা বোঝানো, মেসেজ দেওয়া হবে সমাজকে যে ওই ওই গোষ্ঠীটা হচ্ছে সংখ্যালঘু, যাদের উপরে অসম্ভব অত্যাচার চলছে, যারা সমাজের সবচেয়ে বেশি ভিকটিম, যারা অসহায়, এদের উপরে এত চরম নিষ্ঠুরতা হচ্ছে, আর এরাই আমাদের সব থেকে আপনজন, কাছের লোক। এইভাবে একটির পর একটি সিনেমা রিলিজ হবে। কিছু উল্লেখযোগ্য নাম আমরা সকলেই জানি, যে সিনেমা ডিরেক্ট করেন এবং তার সিনেমায় যারা যারা কাজ করে। এরা মূলত কি করে, এরা নিজেদেরকে বলে আমরা সৎ, নিজেদেরকে নয় ন্যাকা ন্যাকা গলায় কথা বলে বা ভারী গলায় কথা বলে, রাবীন্দ্রিক জামা কাপড় পরে নিজেরাই নিজেদের বুদ্ধিজীবী ট্যাগ দিয়ে, আমি তো জানি না কে কোনোদিন এদেরকে বুদ্ধিজীবী ট্যাগ দিয়েছেন, এনারা নিজেরাই নিজেদেরকে দিয়েছেন হয়তো, নিজেদেরকে এলিট সাজিয়ে, ভদ্রলোক সাজিয়ে, ভদ্রলোক নয় কিন্তু ভদ্রলোক সাজিয়ে, এলিট সাজিয়ে এরকম সিনেমা বার করবে বা কোনো ইন্টারভিউ দেবে বা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলবে, যেখানে প্রতি মুহূর্তে এরা বোঝাতে চাইবে, আর এদের একমাত্র টার্গেট হবে র্যাডিকালদের কিভাবে কভার ফায়ার দেওয়া যায়। কারণ এই কত কেজি হিন্দু থাকবে গোষ্ঠীর লোকেরা যাতায়াত সমানে এদের সাথে করে, এটা তাদেরকে ট্রেনিং চলে।
যেরকম বলিউড করতো, পাকিস্তান থেকে শিল্পী ডেকে এনে এনে সিনেমায় চান্স দেওয়া, বলিউড হয়ে গেছিল জিহাদিউড, ওরকমই টালিগঞ্জের অবস্থা। যে আমাদের পশ্চিমবঙ্গে সুন্দর দেখতে নায়ক নায়িকা বা শিল্পীর, ক্যারেক্টার শিল্পী বা ভালো অভিনয় করার চরিত্রের এত অভাব পড়েছে যে পাশের দেশ থেকে সব সময় শিল্পী ডেকে এনে এনে সিনেমায় চান্স দিতে হচ্ছে, এবং ধর্মকে প্রমোট না করে সব সময় লাভ জিহাদকে প্রমোট করা, আর সেই সব শিল্পীকে পশ্চিমবঙ্গে কলকাতায় সেটেল করিয়ে দেওয়া। এই এই শিল্পী মহল আমাদের সমাজকে বিরাট ক্ষতি সমানে করে গেছে, আজও করে চলার চেষ্টা করছে। কিছু উল্লেখযোগ্য নাম যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মানুষকে বিভিন্নভাবে ব্যঙ্গ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমান করা, যেই লোকেদেরকে, এদের গোষ্ঠীর, এদের শিল্পী মহলের এদেরকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে আর্টিকেল 370 কোন কন্ডিশনে লাগানো হয়েছিল, তার ফলে এত বছর ধরে কি হয়েছে, আর এই আর্টিকেল 370 রদ করার ফলে কি হয়েছে ঠিক করে তারা বলতে পারবে না। ডিলিমিটেশনের ফলাফল কি হতে পারে সেটা ঠিক করে বলতে পারবে না। তারা এই ধরনের ব্যঙ্গ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে করতে থাকে, এই শিল্পী মহলের একটা অংশ। এছাড়া আরো আরো কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে যারা এতটা সাংঘাতিক, যারা এতটাই অভদ্র, যারা ওপেনলি, গানের শিল্পীরা বিশেষ করে ওপেনলি স্টেজে উঠে পাবলিকলি আমাদের ধর্মকে, আমাদের দেবদেবীকে টার্গেট করে নিচু করে। আই রিপিট, টার্গেট করে সনাতন ধর্ম, শ্রীরামচন্দ্র কি, মা কালী, মা দুর্গা, আমাদের ধর্মকে একমাত্র। এরা যদি বাকস্বাধীনতাই দেখাতে চায়, তাহলে আমরা দেখতে চাই বাকস্বাধীনতার সাহসে এরা অন্য রিলিজিয়ানের ধর্মগুরুদেরও সমানভাবে অপমান করছে, একই টোনে, একই শব্দবাণে, একইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করছে পাবলিকলি। সেটা না করে শুধুমাত্র টার্গেট করা হয় আমাদের দেবদেবী, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতিকে। সিনেমা কিরকম হচ্ছে, ইন্ডিভিজুয়ালিটি, ইন্ডিভিজুয়ালিজম বা ডিভোর্সকে সেলিব্রেট করা। প্রতি সিনেমায় কম বাজেটের কিছু কিছু সিনেমা রিলিজ করে সবসময় হিন্দু মহিলাকে বিয়ে করলো, তার সাথে পরিবার তাকে ভালোবাসে, কিন্তু তার সাথে তার ম্যাচ হলো না, ভেঙে গেল। হ্যাঁ, কিন্তু অথচ সেই লোক বেরিয়ে গিয়ে একটি অন্য ধর্মের, অন্য রিলিজিয়ানের মহিলার প্রেমে পড়লেন, তার সঙ্গে মনের মিল খুব হলো। এই ধরনের, আর ডিভোর্সকে সেলিব্রেট করা, এই ধরনের টালিগঞ্জের শিল্পীরা বাইরে বেরিয়ে এসে অনেক সময় ইন্টারভিউ দেন বা এই ধরনের কথাবার্তা বলে যে প্রাক্তন স্ত্রীর সাথে, নতুন প্রেমিকার সাথে বর্তমান প্রেমিকা প্রাক্তন স্ত্রীর সাথে একসাথে ডিনারে গেছেন, খুব এনজয় করছেন, ডিভোর্সকে কিভাবে সেলিব্রেট করা যায়, সমস্ত রকমের নোংরা অসভ্যতা টালিগঞ্জ সিনেমা রিলিজ করে করে করছে। আর সেই শিল্পীদের মধ্যে দেখা যায়, কারণ ট্রেনিং চলছে কোথা থেকে, এই লেফটিস্ট পার্টি বা এই কমিউনিস্ট পার্টির থেকে ট্রেনিং চলছে। এনাদের এতটা ঔদ্ধত্য, এনারা পপুলার ফেস বলে রাস্তায় নেমে এসআইআর এর মতো সংবিধানের আন্ডারে থেকে একটি ইলেকশন কমিশনের বৈধ প্রক্রিয়ার বিরুদ্ধে রাস্তায় নেমে গান বাঁধে যে আমরা কাগজ দেখাবো না। কি কি উপায়ে সমাজকে ভুল পথে চালিত করা যায় তার সমস্ত ট্রেনিং শিল্পী মহলের এই অংশটার হয়ে থাকে। এই পুরো শিল্পী মহল যে এত বছর ধরে ক্ষতি করে চলেছে, এখনো করছে, সমাজকে নষ্ট করছে, কারণ এই শিল্পী মহল আলটিমেটলি ব্রেন ওয়াশ কাদের করছে, ক্ষতি কাদের করছে? আমার পাশের বাড়ির ছেলে মেয়ে থেকে শুরু করে আমার স্কুল কলেজের বান্ধবীরা, যাদেরকে যদি জিজ্ঞেস করা হয় পার্লামেন্টে সিট কটা থাকে বলতে পারবে না, যাদেরকে জিজ্ঞেস করা হয় লোয়ার হাউস আপার হাউস এতে সিট কটা থাকে, বা বিধানসভা রাজ্যসভার মধ্যে পার্থক্য কি থাকে, আলাদা কি কি কাজ হয় সেটাই বলতে পারবে না। কেউ এটাও জানে না বিধানসভা রাজ্যসভা আলাদা হয়, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। লোককে জিজ্ঞেস করলে এরকম উত্তর আসে, জানি না, বলতে পারবো না। তো এই ধরনের ছেলেমেয়েরা লেখে আমরা চাই, পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, আমরা চাই বাম ফিরুক। কেন? কারণ এই শিল্পী মহল যারা নিজেদেরকে এলিট সাজিয়ে বসে আছে, পপুলার ফেস, সেলিব্রিটি ফেস, এরা এইভাবে সমাজকে নষ্ট করছে। তো এদের সঙ্গে মিটিং করা, কথা বলা ভীষণভাবে জরুরি। ধর্ম এরা যদি নিজেরা শুধরে যায়, এরা নিজেদের ভুল বুঝতে পারেন, তাহলে তো খুবই ভালো। আমি আবারও বলছি, বাক স্বাধীনতা দেখাতে গেলে, সেকুলারিজমের নাটক দেখাতে গেলে অন্য রিলিজিয়ানের ধর্মগুরুদের নামে একইভাবে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে নিজেদের সাহস দেখাতে হবে। আর যদি টার্গেট শুধুমাত্র আমাদের ধর্মের উপরে, আমাদের দেবদেবীর উপরে হয়ে থাকে, এই কারণেই ককেজি হিন্দু থাকে ট্রেনিং এর জন্য, এই দলের ট্রেনিং এর জন্য, তাহলে এদের সাথে কথা বলা উচিত, এই শিল্পী মহলের সাথে এদেরকে শুধরানোর টাইম দেওয়া উচিত। আর যদি না শুধরান, তবুও তারা আগামী দিনে, ওদের যেমন বাক স্বাধীনতা আছে, আমাদেরও স্বাধীনতা আছে, এদের কমপ্লিট বয়কট ডাকা উচিত আগামী দিনে। আমি কখনোই এখনের কথা বলছি না, কারণ সবাইকেই শুধরানোর টাইম দেওয়া উচিত আর সবার সঙ্গে আলোচনায় বসা উচিত। কমপ্লিট বয়কট, কারণ এরা সমাজের অনেক ক্ষতি করেছে, আগামী দিনেও এরা সমাজের ক্ষতি করবে। আর শেষ পার্লামেন্ট অধিবেশন যেটা হয়েছিল, সবাইকে জানিয়ে রাখি, অনেকেই জানেন, সেই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী যেই স্পিচ রেখেছিলেন, সেই হোম মিনিস্টারের স্পিচ যদি আপনারা শুনে থাকেন, যে নকশালকে এন্ড করার যে ডেডলাইন ছিল, সেই ডেডলাইনে
টার্গেট অ্যাচিভ করার পরে সেটা একটা সেলিব্রেশনের মোমেন্ট ছিল, যেই নকশালরা এত কাল ধরে সমাজের, ভারতবর্ষের এত ক্ষতি করেছে। সেই নকশাল এন্ড করে যে স্পিচ ছিল, সেই স্পিচে কিন্তু হোম মিনিস্টার ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে এই যে আরবান নকশালরা যেখানে যেখানে আছে তারা যেন নিজেদেরকে শুধরায়, তাদেরকে নিয়েও কিন্তু উনি কথা সেদিন বলেছিলেন। যারা শোনেননি, আমি সেই আরবান নকশালদের উদ্দেশ্যে বলছি, তারা যেন সেই স্পিচটা ভালো করে শুনে নেন। যাই হোক, ইন্টারন্যাশনাল খবর অনেক কিছু জমে গেছে, যেমন বাংলাদেশ, ভারত নেপালকে নিয়ে কথা বলতে হবে, নেপালের যে নতুন মন্ত্রী ওনাকে নিয়ে, তারপরে ইউএই ওপেক থেকে বেরিয়ে এসছে, এই ধরনের অনেক কিছু ইন্টারন্যাশনাল খবর জমে গেছে। তো আগামী ভিডিও থেকে আবার আপনাদেরকে সেই সব খবর দিতে অবশ্যই থাকবো, আর তার পর্যালোচনা আলোচনা তো করবোই।